আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে ব্যাপারটা কি সেটা আমরা লাস্ট দিনই ডিসকাস করেছিলাম এবং কিছু সুন্দর গল্প আমরা শুনেছিলাম। আজকে সেই গল্পগুলোর উপরই একটু আমরা প্রসিড করি, দেখা যাক কিছু ফার্দার বোঝা যায় কিনা। ওকে, ফার্স্ট হচ্ছে যে এটা সবাই, আচ্ছা ক্যান ইউ সি সি আ পেজ, একটা পেজ দেখতে পাচ্ছ যাতে লেখা আছে ক্লোনিং ইনটু আ প্লাজমিড? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তো কি হচ্ছে ব্যাপারটা, যে একটা ফরেন জিন আমি ইনসার্ট করছি একটা অর্গানিজমের মধ্যে। এবার এই যে ফরেন জিনটা আমি ইনসার্ট করছি, এটার পারপাসটা কি? এটার পারপাসটা হচ্ছে যে ওই জিনে কিছু এমন ক্যারেক্টারিস্টিক আছে যেটাকে আমরা জেনেটিক্সের ভাষায় ট্রেটস বলে থাকি। এই ট্রেটস গুলো কিন্তু ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছে উইদিন দ্য অর্গানিজম, মানে কিছু বৈশিষ্ট্য বাইরের থেকে আমি একটি প্রাণীর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির বেসিক পারপাস। এবার কথাটা হচ্ছে যে জিনটাকে তো আমি এমনি ঢোকাতে পারবো না, ঠিক আছে? সেটার জন্য আমার একটা বাহক দরকার, যেটাকে আমরা ভেক্টর বলে থাকি, ঠিক আছে? এই বাহক হচ্ছে, এই প্লাজমিড হচ্ছে একটি বাহক, যে বাহকের সাহায্যে ওই জিনটাকে কিন্তু আমরা ঢোকাচ্ছি তৈরি হচ্ছে একটি নির্দিষ্ট প্রাণীর মধ্যে। তো এইটা এক ধরনের প্রসেস। এইরকম আরো এক ধরনের প্রসেস হতে পারে। এইবারে আমি যদি নির্দিষ্ট একটি প্রাণীর মধ্যে ধরো একটি জিন ঢোকাতে চাই, সেক্ষেত্রে আমার একটি বাহক দরকার। এই প্লাজমিড একটি বাহক, আরো অনেক বাহক আছে, কসমিড, ফাজমিড এক্সেট্রা, বিভিন্ন ধরনের বাহক আছে যার সাহায্যে কিন্তু আমরা জিনটিকে ঢোকাতে পারি। এইবার প্রশ্নটা হচ্ছে যে কিন্তু এই ধরনের বাহকের সাহায্যে ব্যাকটেরিয়ায় খুব ভালো কাজ করে। প্রশ্নটা হচ্ছে যে তুমি ব্যাকটেরিয়ায় কেন একটা নতুন জিন ঢোকাতে? অনেক কিছুর জন্য কিন্তু এগুলো ঢোকানো যায়। ফর এক্সাম্পল, তোমরা বাইরে থেকে কেনা ফ্রুট জুস খেয়েছো? ফ্রুট জুস, আমের জুস, মানে দোকান থেকে যেগুলো মানে বোতলে বিক্রি হয়, সেগুলো খেয়েছো? হ্যাঁ স্যার। এইবার তুমি যদি বাড়িতে আমের রস বানাও বা বেলের রস বানাও, আর দোকানের যে রসটা বানাচ্ছ বাড়িতে, মানে মিক্সারে নয়, এমনি তুমি হাত দিয়ে রস বানাচ্ছ বা মিক্সারে বানাচ্ছ, দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? কি, যে দোকানের যে ফলের জুস গুলো যেগুলো প্যাক থাকে, এমনি মিক্সারে বানিয়ে তোমাকে বিক্রি করছে সেগুলো নয়, যেগুলো প্যাকিং থাকে, সেগুলো কি পার্থক্য আছে সেগুলোর সঙ্গে যেটা আমরা বাড়িতে বানাচ্ছি? বলতে পারবে? স্যার ফ্লেভারের পার্থক্য থাকে, মানে ওইগুলোই দেখবে ফ্লেভারটা অন্যরকম হয়। বাড়িতে, হ্যাঁ সে তো অবশ্যই। বাড়িতে তুমি, তার কারণ হচ্ছে সোডিয়াম বেনজয়েট, ওগুলোকে তো তোমার প্রিজার্ভ করতে হবে। ওটা তো এমন নয় যে আজ বানিয়েছো আজই লোকে খাচ্ছে, আজ বানিয়েছো 7 দিন পরে লোকে খেতে পারে। তাহলে সেটাকে প্রিজার্ভ করার জন্য তোমার প্রচুর পরিমাণে চিনি এবং সোডিয়াম বেনজয়েট অ্যাড করা হচ্ছে। তার থেকেও যেটা বড় কথা, বাড়ির ফ্রুট জুসে তোমরা দেখবে যে রোয়া 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 থাকে, মানে ফাইবার থাকে। একটা ফলের মধ্যে যে ফাইবার গুলো থাকে, সেই ফাইবার গুলো কিন্তু থাকে। কিন্তু কোনো প্যাক ফ্রুট জুসে তোমরা দেখবে না যে সেই ধরনের ফাইবার আছে। এবার বলবে যে স্যার ওটা তো তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে। আপনি বাড়ির ফ্রুট জুসকেও ভালো করে ছাঁকনি দিয়ে ছাকুন, তাহলে আর ফাইবার থাকবে না। এইভাবে করা হয় না। যেটা করা হয়, ওটাকে এক ধরনের উৎসেচক দিয়ে ট্রিট করা হয়, যেটা হচ্ছে পেকটিনেজ। এই পেকটিনেজ কি করে, যে পেকটিন কম্পোনেন্টস গুলো, উইচ আর দ্য মেন ফর্মেটিভ কম্পোনেন্টস অফ ডিফারেন্ট ফাইবার্স ইন আ ফ্রুট, সেগুলোকে কিন্তু ডাইজেস্ট করে দেয়। এবারে এই ধরনের অনেক ব্যাকটেরিয়া কমার্শিয়াল ইউজের জন্য তৈরি হয়েছে, যে ব্যাকটেরিয়ার মধ্যে এই পেকটিনেজ এনজাইম ঢোকানো হয়েছে। কেন? হ্যাঁ, কেউ কিছু বলবে? কেন না, সেই পেকটিনেজ এনজাইমের সাহায্যে এই ধরনের ফ্রুট জুস কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি। এই যে জিন্সের প্যান্ট তোমরা পরছো, এই জিন্সের প্যান্টে দেখবে যে অনেক জায়গায়, মানে যে বলে না যে দামি জিন্সের অনেক জায়গায় রং চটা থাকে বা কাপড়টা একটু অন্য কোয়ালিটির থাকে। এইগুলোও কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ট্রিটমেন্টের পর হয়। ওই জিন্সের যে কাপড়, সেগুলোকে এমন ব্যাকটেরিয়া দিয়ে ট্রিট করানো হয় যে ব্যাকটেরিয়ার মধ্যে সেলিউলেজ আছে। সেলিউলেজ এটাকে কিভাবে, না এটা একটা উৎসেচক আবার, যেটাকে কিন্তু রিকম্বিনেন্টলি ঢোকানো হয়েছে, বাইরের থেকে ঢোকানো হয়েছে। ঠিক আছে, সেটার কাজ কি?
সেটা হচ্ছে এই যে জিন্সের প্যান্টের যে কাপড়ের যে সেলুলোজটা, ওই সেলুলোজটাকে ও ডিগ্রেড করে দেয়, যার জন্য কাপড়ের টেক্সচার বা কোয়ালিটিটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এইভাবে ঢোকানো সম্ভব তোমার জিন। কিভাবে না, একটি বাহকের সাহায্যে, প্লাজমিডের সাহায্যে। এবার ধরো কোনো গাছের মধ্যে, ঠিক আছে, কোনো গাছের মধ্যে তুমি ঢোকাতে চাইছো, হ্যাঁ, যেটাকে হচ্ছে আমরা এগ্রিকালচারের কিছু উদাহরণ আমি বললাম। আজকে আমাকে কেউ বলবে যে বিটি কটন জিনিসটা কি? কেউ যদি নোটটা পড়ে থাকো সেই জানবে বিটি কটন। হোয়াট ইজ বিটি কটন? বিটি কথাটার মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, যদি হাতে কাগজ পেন থাকে লিখে নিতে পারো। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। ভেরি গুড, ব্যাকটেরিয়া আছে, তাতে কি হয়েছে? এই যে ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এর ব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের জিন আছে, সেটা হচ্ছে গিয়ে ক্রাই জিন। ক্রাই তার নাম, এবং এর ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে। এই ক্রাই জিনটা কি করে? এই ক্রাই জিনটা হচ্ছে গিয়ে তোমার এক ধরনের টক্সিন তৈরি করে। এই টক্সিন যদি কোনো কীট বা পতঙ্গের পেটে যায় নির্দিষ্ট, তাহলে সেই কীট বা পতঙ্গ মৃত্যু হয়। এবারে আমরা জানি যে কটন ক্রপ মানে তুলা, এটা এটা নষ্ট হওয়ার একটা মুখ্য কারণই হচ্ছে যে কীট পতঙ্গ দ্বারা এটা এটা কিন্তু আক্রমণ করে। কীট পতঙ্গ আক্রমণ করে এই ধরনের ইয়েকে, শস্যকে নষ্ট করে দেয়। তো এইবার যেটা দেখা যাচ্ছে যে আহ, যখন তোমার ইয়ে করা হচ্ছে, যে এই ক্রাই জিনটা অফ ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এই ক্রাই জিনটাকে ঢুকিয়ে দেয়া হচ্ছে গিয়ে তোমার কটন প্লান্টের মধ্যে, তখন কি হচ্ছে, এইবারে কীট পতঙ্গ যেই খেতে যাচ্ছে কটন প্লান্টটাকে, আক্রমণ করছে, তখন তার মধ্যে ওই ক্রাইজিন যে প্রোটিনটা কোড করছে, সেটা হচ্ছে একটা টক্সিক প্রোটিন। সেই টক্সিক প্রোটিনটা ওই কীট পতঙ্গের ইয়েতে চলে যাচ্ছে, গাটে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে খাদ্যনলীতে চলে যাচ্ছে, এবং সেইখানে গিয়ে ওই যে টক্সিনটা ওটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং মেরে দিচ্ছে কীট পতঙ্গটা। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি ওই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়াটার ক্রাই জিনটাকে কোনোভাবে সাকসেসফুলি ঢুকিয়ে দিতে পারি আমার কটন মানে তুলার গাছের মধ্যে, তাহলে কি হচ্ছে, যে এবারে যেই কীটপতঙ্গ ওটাকে খেতে যাচ্ছে, ওই ক্রাই জিনটা একটা প্রোটিন কোড করছে, সেই প্রোটিনটা ঢুকে যাচ্ছে গিয়ে হচ্ছে ওই পার্টিকুলার যে পোকা বা মাকড়টা আছে তার পেটে চলে যাচ্ছে, এবং ওটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ হয়ে ওই টক্সিনটা কিন্তু মেরে দিচ্ছে, যে টক্সিক প্রোটিনটা ট্রাইজিনটা কোড করছে। ব্যাপারটা বোঝা গেল বিটি কটন কনসেপ্টটা কি? হ্যাঁ স্যার। এইবারে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আমি তোমাদের লাস্টে বলেছিলাম এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে খাদ্য শস্য যদি হয়, মানে ইটস আ ফুড ক্রপ, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা সমস্যা। কারণ তুমিও এমন কিছু খেতে চাইবে না যে যে টক্সিনটা পোকামাকড়ের পেটে ঢুকছে, সেই টক্সিনটা দেবার যদি তুমি বিটি ব্রিঞ্জল মানে বেগুন, কিংবা বিটি সর্ষে মাস্টার্ড এগুলো খাও, সর্ষে কিংবা বেগুন খাও, তখন কিন্তু সমস্যাটা হচ্ছে যে তোমার পেটেও কিন্তু ওই টক্সিনটা চলে যায়। এবারে বিজ্ঞানীরা বলেছে যে মানুষের ওপর এই টক্সিনের কোনো প্রভাব পড়ে না, মানুষের ওপর এই টক্সিনের কোনো প্রভাব পড়ে না, কিন্তু এই ব্যাপারটায় কিন্তু শিওরিটি নেই। এই ব্যাপারটায় কিন্তু শিওরিটি নেই যে সত্যি কি মানুষের উপর এই টক্সিনের কোনো প্রভাব পড়ে না। তো নোবডি ইজ শিওর অ্যাবাউট ইট। আর টু বি অন দ্য সেফার সাইড, মানে একটা সেফ দিকে থাকার জন্য পিপল অ্যাভয়েড দিস কাইন্ড অফ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, মানে অ্যাটলিস্ট ইন্ডিয়ায়। অন্যান্য দেশে এগুলো চলে, লোকেরা বিজ্ঞানীদের কথায় কনভিন্স, কিন্তু আমাদের দেশে তোমরা জানোই যে লোকেরা পলিটিশিয়ানদের কথায় বেশি কনভিন্স হয় কম্পেয়ার টু বিজ্ঞানী। ফলে এখানে কিন্তু এটা একটা খুব বড় পলিটিক্যাল ইস্যু যে না, আমরা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ আসতে দেবো না। কারণ এর কিছু সমস্যা দেখা দিয়েছে। কি ধরনের সমস্যা? না, আমি তোমাদের বলেছিলাম যে এই বিটি কটন চাষ করা হয়েছিল গিয়ে হচ্ছে তোমার বিদর্ভায়, মহারাষ্ট্রের যে বিদর্ভা রিজিয়ন আছে
সেখানে চাষ করা হয়েছিল এবং তারপর দেখা গেছে যে একটা মানে প্রচুর পরিমাণে কৃষক কিন্তু আত্মহত্যা করছে, অনেক কৃষক কিন্তু আত্মহত্যা করছে। কেন? কারণটা কারণটা হচ্ছে যে এই যে কোম্পানিটা বানিয়েছিল বিটি কটনটা, আমি একটু তার আগে একটা জিনিস বলে দিই যে আমরা তো ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমাদের কোনো রিকম্বিনেন্ট জিন ঢোকাতে হয়, আমরা বাহকের সাহায্যে ঢোকাচ্ছি, আমরা দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো গাছের মধ্যে যদি কোনো রিকম্বিনেন্ট জিন ঢোকাতে হয় তাহলে কিভাবে আমরা ঢোকাবো? সেক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর প্রসেস হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্স মিডিয়েটেড জিন ট্রান্সফার। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে নিজস্ব একটি বাহক আছে যেটি হচ্ছে বলা হয় টিআই প্লাজমিড বা টিউমার ইনডিউসিং প্লাজমিড। এবার কি হয়, এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্স এই অ্যাকচুয়ালি প্লান্টকে মানে গাছকে ইনফেক্ট করে। হ্যাঁ, ইনফেক্ট করে গল ডিজিজ বলে একটা অসুখ করে। এবারে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্স এর মধ্যে যে বাহক আছে টিআই প্লাজমিড আছে, তার মধ্যে আমি যদি আমার জিনটা ঢুকিয়ে দিই তাহলে কি হবে, তারপরে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্সটা যখন গাছকে ইনফেক্ট করছে তখন সেই টিআই প্লাজমিডটা কিন্তু গাছের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং তারপরে সেই গাছের মধ্যে তুমি যে জিন অফ ইন্টারেস্টটা পাঠিয়েছিলে সেই জিন অফ ইন্টারেস্টটাও ঢুকে যাচ্ছে, সাবসিকুয়েন্ট প্রোটিন তৈরি হচ্ছে। এই ব্যাপারটা তোমাদের অন্য ম্যাডামরা পড়াবেন, আমি তোমাদের যেটা মেইনলি পড়াবো সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশনটা। তাও আমি একটু বলে নিলাম যে এরকম অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্সের সাহায্যে কিন্তু এই কাজটি করা যায়, যে তোমরা একটা জিন অফ ইন্টারেস্ট কিন্তু ঢোকাতে পারো গিয়ে হচ্ছে একটি গাছের মধ্যে। ওকে, কিভাবে না, তার মধ্যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্স এর মধ্যে একটি বাহক থাকে যাকে আমরা বলি টিআই প্লাজমিড বা টিউমার ইনডিউসিং প্লাজমিড। এই টিউমার ইনডিউসিং প্লাজমিডের মধ্যে তুমি তোমার জিন অফ ইন্টারেস্টটা ঢুকিয়ে দিলে এবং ফার্দার সেই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়েন্সটা যখন কোনো গাছকে ইনফেক্ট করছে তখন এই টিআই প্লাজমিডটাকে তার মধ্যে দিয়ে দিচ্ছে। এইবারে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা আবার একটু বিটি কটনের ব্যাপারটায় চলে আসি। তাহলে এই যে বিটি কটন, এবারে দেখো এগুলো তো কোনো এমনি মানুষের বা কোনো চাষির বানানো সম্ভব নয়, এগুলো বিজ্ঞানীরা বানিয়েছে। মনস্যান্টো বলে একটি কোম্পানি আছে, খুব বড় একটি বায়োটেকনোলজি কোম্পানি, তারা এই ধরনের বীজ বানিয়েছে কটনের যার মধ্যে কিন্তু ওই ক্রাইজিনটা রয়েছে, ঠিক আছে, এবং তারা সেটাকে বিটি কটন বলে বিক্রি করছে। এবারে আমাকে একটা জিনিস বলো যে ইউজুয়ালি ধরো একবার চাষ করা হলে, এবার চাষিরা কিনলো সেই বীজটা, কিনলো মনসেন্টো কোম্পানির থেকে, এবার সামনের বছর কি আবার কিনতে যাবে চাষিরা? কি মনে হয়? ওখান থেকেই তো পেয়ে যাবে আবার গাছ থেকে। গাছ থেকেই আবার পেয়ে যাবে, ফলে নতুন করে কিনতে যাওয়ার কোনো দরকার নেই। এবারে হুম। একটা জিনিস, এইটা এটা তাহলে এইটা ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার অন্যদিকে এটাও দেখা যাচ্ছে যে এই ধরনের বিটি কটন, এই ধরনের ক্রপ, এদের কিন্তু জলের চাহিদা অনেক বেশি, ফার্টিলাইজারের চাহিদা অনেক বেশি, ঠিক আছে, হ্যাঁ, রাসায়নিক সারের চাহিদা কিন্তু অনেক বেশি, জলের চাহিদা কিন্তু অনেক বেশি। ফলে সব চাষি কিন্তু এইগুলো ব্যবহার করতে পারছে না। একমাত্র যে চাষিরা বিত্তবান, মানে দোজ হু আর কোয়াইট রিচ ফার্মার্স, তারাই কিন্তু এই ধরনের বীজ ব্যবহার করতে পারছে, বিটি কটনের বীজ, ঠিক আছে, কারণ জলের চাহিদা অনেক বেশি এবং রাসায়নিক সারের চাহিদা অনেক বেশি। কি হচ্ছে, যেটা বললো বোধহয় লক্ষ্মী, যে এক যে বীজটা তো ওইখান থেকেই পেয়ে যাবে, আর তো নতুন করে কিনতে যাওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে কোম্পানিটা চলবে কি করে? এই যে মনস্যান্টো কোম্পানি, এই এত টাকা দিয়ে বিটি কটনের বীজ তৈরি করেছে, তো কোটি কোটি টাকার রিসার্চ গবেষণা এর পেছনে লেগেছে এবং তৈরি করছে, তাহলে এবার তো ওদেরও প্রফিটটা তুলতে হবে। ওরা কি করে, এটা ওদের কি করে চলবে? যে একবার যদি চাষিরা গিয়ে বীজ কিনে নিল, ব্যাস হয়ে গেল, আর তারা কিনতে যাবে না, তো কি করে চলবে? তাই মনস্যান্টো কোম্পানি তারা একটা বুদ্ধি লাগালো। বুদ্ধিটা কি? তারা বীজটাকে এমন ভাবে তৈরি করেছে যে তার মধ্যে আরেকটা জিন ঢুকিয়ে দিয়েছে। মন দিয়ে শুনবে, তারা বীজটাকে এমন ভাবে তৈরি করেছে যে বীজের মধ্যে আরেকটা জিন ঢুকিয়ে দিয়েছে। কি জিন? এই জিনটাকে বলা হচ্ছে টার্মিনেটার জিন। টার্মিনেটার,
তোমরা আর্নল্ড শোয়ার্জনেগারের টার্মিনেটর দেখেছো তাই তো? এটাকে বলছে টার্মিনেটর জিন। টার্মিনেটর মানে হচ্ছে শেষ করে দেওয়া। বীজটা একবার ফলনের পর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। The seed dies after one cycle of cultivation. ঠিক আছে, একবার ফলনের পর কিন্তু বীজটা নষ্ট হয়ে যাচ্ছে। তবেই আবার দ্বিতীয়বার চাষি যাবে গিয়ে বীজটা কিনবে। এবার যারা বিত্তবান কৃষক তাদের সেই ক্ষমতা আছে, তারা দ্বিতীয়বার গিয়ে বীজটা কিনছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা এটাও দাঁড়ালো, সেটা হচ্ছে পলিনেশন। হোয়াট ইজ পলিনেশন? কেউ জানে না পলিনেশন কি? হ্যাঁ, পরাগযোগ। পরাগযোগ মানে কি? এই কেউ জানে না পলিনেশন মানে কি? মানে স্যার একটা গাছের ফুলের সাথে অন্য গাছের হ্যাঁ, ফুলের সাথে নিষেক হলে। নিষেক হলে তার মানে হচ্ছে যে যে রেণুগুলো রয়েছে, ঠিক আছে, এবারে তোমার ব্যাপার হচ্ছে যে পাখি, হ্যাঁ, কিংবা মৌমাছি ইত্যাদির সাহায্যে কি হচ্ছে, বা ইভেন খুব জোরে হাওয়া চলছে, যে একটি গাছের যে পরাগ আছে বা যে রেণু আছে সেগুলো কিন্তু অন্য গাছে গিয়ে সেখানে কিন্তু নিষেক হচ্ছে। তো এটাকে বলে গিয়ে হচ্ছে ল্যাটারাল জিন ট্রান্সফার। দিস ইজ কল্ড ল্যাটারাল জিন ট্রান্সফার। এটার কোনো বাংলা শব্দ অ্যাজ নেই। এতে কি সমস্যাটা হলো, যে যে কৃষকরা বিত্তবান, যারা এই বিটি কটন চাষ করছে, দেখা যাচ্ছে যে তাদের যে ক্ষেত আছে সেই ক্ষেত থেকে ওই বিটি কটনের যে রেণু রয়েছে সেটা কিন্তু এমনি যারা গরিব কৃষক তারা যে কটন চাষ করছে সেইখানের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই যে টার্মিনেটার জিনটা, যেটা কিন্তু বিটি কটনের মধ্যে ছিল, এবার যে কৃষকরা, গরিব কৃষক যারা নর্মাল একটা তুলার যে বীজ নিয়ে যারা চাষ করছিল, তাদের মধ্যেও কিন্তু চলে গেল। এই টার্মিনেটার, ক্রাইজিন ইত্যাদি এই ল্যাটারাল জিন ট্রান্সফারের মাধ্যমে যাওয়ার ফলে এবার কি হচ্ছে, যারা গরিব কৃষক তাদেরও যে তুলা, সেই তুলায় প্রচুর পরিমাণে কিন্তু তোমার রাসায়নিক সার, জল ইত্যাদি সেচ ব্যবস্থা, উন্নত মানের সেচ ব্যবস্থা সব লাগছে, যেটা তারা অ্যাফোর্ড করতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে তাদেরও কিন্তু বীজগুলো দেখা যাচ্ছে যে একবার ফলনের পর মরে যাচ্ছে। তো এইটা কারণ হলো যেটা দেখা গেল যে যারা গরিব কৃষক, এটা হচ্ছে একটা কুপ্রভাব জেনেটিক্যালি মডিফাইড ক্রপের, যে সেখান থেকে ল্যাটারাল জিন ট্রান্সফার মাধ্যমে, পরাগযোগের মাধ্যমে কি হলো, কিছু ল্যাটারাল জিন ট্রান্সফার হয়ে গেল, ট্রাইজিন, বিটিজিন, এবং এরপরে তাদের যে তুলাটা, সেটা কিন্তু পুরো যে যেটা আমরা বলি বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন হলো, জিনগত কিছু পরিবর্তন হলো, কারণ নতুন কিছু জিন ঢুকে গেল এবং বৈশিষ্ট্যও পরিবর্তন হলো। তারপরে সেই ধরনের তুলাকে উৎপাদনের জন্য যতটা সেচ ব্যবস্থা বা রাসায়নিক সার দরকার সেটা তারা দিতে পারলো না গরিব কৃষকরা। এবং তার সাথে যে জিনিসটা দেখা গেল সেটা হচ্ছে যে বীজগুলোও কিন্তু একবার ফলনের পর আর কিন্তু সেগুলো থাকছে না, অ্যাক্টিভ থাকছে না। তো এই জন্য গরিব কৃষকদের ওপর কিন্তু অত্যন্ত একটা বড় সমস্যা এলো, এবং এটা একটা রিজন যার জন্য দেখা গেছে যে ওই বিদর্ভা রিজিয়নে যেখানে বিটি কটন চাষ করা হয়েছে, একাধিক গরিব কৃষক কিন্তু আত্মহত্যা করেছে। বোঝা গেল ব্যাপারটা? স্যার বলছি যে ওরা নিজে নিজেই আত্মহত্যা করেছে নাকি মানে ওটাতে এফেক্ট হয়ে? না, ওইটাতেই তো আমি তো সেটাই বলছি যে আত্মহত্যা কেন করছে, যে ওদের যখন শস্য মানে ওদের ক্রপ যখন ফেলিয়ার হচ্ছে, সেটার কারণ কি, যে ওরা নর্মালি যে তুলোটা লাগিয়েছিল এবার তো সেইগুলোর উৎপাদন আর হচ্ছে না অত ভালো করে, কারণ তার মধ্যে কি, তার মধ্যে কিছু জিনগত পরিবর্তন ঢুকেছে। এই যে বিটি কটন যে ক্রপটা, সেখান থেকে যে জিনগুলো ল্যাটারাল জিন ট্রান্সফারের মাধ্যমে মানে পরাগযোগ ঘটেছে, এবং কি ঘটেছে, যে বিভিন্ন ধরো পাখি কিংবা তোমার মৌমাছি ইত্যাদির সাহায্যে ওই যে পরাগযোগটা ঘটলো, সেখানে কি হলো, যে তোমার ওই ক্রাই জিন কিংবা তোমার টার্মিনেটার জিন এগুলো ঢুকে গেল গিয়ে হচ্ছে
ওই সামান্য যে তুলার যে শস্যটা রয়েছে তার মধ্যে কিন্তু ঢুকে গেল। এবারে ওই বীজগুলো, সামান্য তুলার বীজের মধ্যে এই জিনগুলো ঢুকে যাওয়ার জন্য কি হলো, যে একটা জিনগত পরিবর্তন হলো। এবং এইবারে এই যে সামান্য তুলার বীজ নিয়ে যে গরিব কৃষকরা চাষ করছিল, তাদেরও কিন্তু অতিরিক্ত পরিমাণে তোমার রাসায়নিক সার এবং উন্নত মানের সেচ ব্যবস্থা দরকার হয়ে গেল উৎপাদনের জন্য, যেটা তারা দিতে পারলো না। ফলে তাদের কিন্তু আস্তে আস্তে কি হলো, ক্রপ ফেলিয়ার হলো, তাদের ক্রপ গুলো কিন্তু গ্রো করলো না। তো এইটা হচ্ছে একটা বিশাল বড় কারণ, যার জন্য কিন্তু বিদর্ভা রিজিয়নে এত কৃষক আত্মহত্যা করেছে। বোঝাতে পারলাম হ্যাঁ স্যার। জিনিসটা? আচ্ছা, এছাড়াও আমি তোমাদের লাস্ট দিন অনেকভাবে বলেছিলাম, অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, যে আমাদের দেশে আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, সেটা হচ্ছে যে একটা বিশাল বড় সমস্যা কি না, এই সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে যাই উৎপাদন হোক শস্যের, কিন্তু সেটা স্টোর করাটা একটা বিশাল বড় সমস্যা। ঠিক আছে, সেটা স্টোর করাটা একটা, এখানে আমি কিছু লিস্ট দিচ্ছি যেখানে কিন্তু কিছু ট্রেডস ইন্ট্রোডিউস, মানে ট্রেডস মানে বৈশিষ্ট্য, কিছু নতুন জিন ইন্ট্রোডিউস করা হয়েছে, মানে ঢোকানো হয়েছে, যার জন্য কিন্তু কিছু নতুন বৈশিষ্ট্য পাওয়া গেছে। এটা তোমরা নিজেরা একটু পড়ে দেখো। রেপসিড, পেস্টিসাইড রেজিস্ট্যান্ট, মানে কীটপতঙ্গের আক্রমণ। কটন, এক্ষুনি যেটা বলছিলাম, পেস্টিসাইড রেজিস্ট্যান্ট। সুগার কেন, পেস্টিসাইড রেজিস্ট্যান্ট। এরকম বিভিন্ন ধরনের, ধরো পাপায়া মানে পেঁপে, ঠিক আছে, সুগার কেন মানে হচ্ছে আখ, রেপসিড মানে হচ্ছে এই যে তেল তৈরি হয় সেই ক্রপটা আর কি। পেঁপে, পেঁপে কি হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্ট টু ভাইরাস, মানে ভাইরাস ইনফেকশন হবে না। টোবাকো, তামাক, তামাকে কি নিকোটিনের মাত্রা কমিয়ে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, পিস মানে মটরশুঁটি, মটরশুঁটিতে কি হচ্ছে, এমন ভাবে জিন ঢুকিয়েছে যাতে ও নিজেই একটা পেস্টিসাইড কিন্তু তৈরি করতে পারছে। এছাড়াও কি না, এরকম অনেক কর্ন মানে ভুট্টা বা সয়াবিনের মধ্যে কিন্তু যাতে বেশি মাত্রায় ভিটামিন তৈরি হয়, সেই জন্য কিছু জিন ঢুকিয়ে দিয়েছে। তা এইগুলো হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার। এই টেবিলটা কিন্তু একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, দিস আর সার্টেন অ্যাপ্লিকেশনস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার। এছাড়াও আমি তোমাদেরকে মানে যেটা হচ্ছে যে কিসের জন্য, হ্যাঁ কেন এই যে এগ্রিকালচারাল ফিল্ডে কেন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করা হচ্ছে ট্রান্সজেনিক ক্রপ বানানোর জন্য। ঠিক আছে, এর পেছনে দেখা গেছে মুখ্য 6টা রিজন আছে, এইগুলো কিন্তু মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে প্রোডাকশন অফ এক্সট্রা নিউট্রিয়েন্ট ইন দ্য ফুড। আমি যদি খাবারের মধ্যে একটু বাড়াতে পারি তার নিউট্রিশন ভ্যালুটা, যেটা আমি বলছিলাম না যে ওই সয়াবিন, হ্যাঁ সয়াবিনের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ভিটামিনের প্রোডাকশনটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে জিন ঢুকিয়ে, কিংবা কর্ন ভুট্টার মধ্যে ভিটামিনের প্রোডাকশনটা বাড়িয়ে দেওয়া হয়েছে। গ্রোথ রেটটা বাড়ানো যদি যেতে পারে, মানে উৎপাদন যাতে বেশি হয় শস্যের। ডিজিজ রেজিস্ট্যান্ট, হার্বিসাইড রেজিস্ট্যান্ট, যেমনি আমরা বিটি কটন দেখলাম। হার্বিসাইড রেজিস্ট্যান্ট মানে হচ্ছে আগাছা মারার জন্য তো আমাদের কিছু জিনিস ব্যবহার করতে হয়, কিছু রাসায়নিক ব্যবহার করতে হয়, সেইগুলোর এগেনস্টে যেন রেজিস্ট্যান্ট হয়, মানে আগাছাগুলোই যেন মরে, আমাদের ক্রপের ওপর যেন কোনো এফেক্ট না পড়ে। তো ওই ধরনের কেমিক্যালে শুধু যেন আগাছাই মরে, আমাদের ক্রপের ওপর কোনো এফেক্ট না পড়ে, তাই জন্য হার্বিসাইড রেজিস্ট্যান্ট দেওয়া হলো। বেটার টেস্ট, স্বাদ বেশি। ইনক্রিজ শেলফ লাইফ, যেটা আমি তোমাদের বলছিলাম, তোমরা এখানেই দেখো লেখা আছে টমেটো ফ্লেভার সেভার। ঠিক আছে, উইচ ওয়াজ মেড মোর রট রেজিস্ট্যান্ট, এইখানে এই লাইনটা, হ্যাঁ এই যে জাস্ট এই জিনিসটা যদি দেখো। ঠিক আছে, ক্যালজিন বলে একটা কোম্পানি, এরা বানিয়েছিল ফ্লেভার সেভার টমেটো। ফ্লেভার সেভার টমেটো কি না, এইগুলো তুমি যদি, যেটা লাস্ট দিন আমি বললাম, একজন বললো না যে বাইরে রেখে দিলে খুব বেশি হলে 5-6 দিন টমেটোটা ঠিক থাকবে, তারপর নষ্ট হয়ে যাবে, কিন্তু যদি এটাকে তুমি একটা ঝুড়িতে 1 মাসে রেখে দাও কিচ্ছু হবে না, এটা পচবে। যার জন্য এটার ফ্লেভারটা যেরকম, স্বাদটা যেরকম ছিল সেভার মানে সেই রকমই সেভ হয়ে থাকবে। ঠিক আছে, ফ্লেভার সেভার, ফ্লেভার মানে স্বাদ, সেভার মানে নষ্ট হবে না, সেভড হয়ে থাকবে। তো
দিস ফ্লেভার ফ্লেভার টমেটো, এটা কিন্তু একটা রস রেজিস্ট্যান্ট ক্রপ। লেসার রিকোয়ারমেন্ট ফর ওয়াটার, আমাদের যেহেতু সেচ ব্যবস্থা উন্নত নয়, এরকম একাধিক গম এবং চালের এই ধানের ভ্যারাইটি আছে যাদের কিন্তু জল কম লাগে। এবং রিসেন্ট রিসার্চ আমাদের ইভেন এই জিনিসটাও বলছে যে আরো একটু এক ধাপ এগিয়ে, কি না, দেখো আমাদের যে কৃষি জমির আস্তে আস্তে অভাব হয়ে পড়ছে, জনসংখ্যা এই হারে বৃদ্ধি পাচ্ছে যে কৃষি জমির আস্তে আস্তে অভাব হয়ে পড়ছে। এই অবস্থায় তাহলে কোথায় চাষবাস করা সম্ভব? যদি কৃষি জমির অভাব হয়ে পড়ে তাহলে কোথায় চাষবাস করা সম্ভব? তোমরা বলতে পারো কিভাবে করা যেতে পারে? ভারতবর্ষের মতো দেশে চারদিকে এত সমুদ্র আছে, কিংবা এস্টুয়ারি আছে, এই যে মোহনা অঞ্চল, ঠিক আছে, কিংবা সমুদ্র, এই সব জায়গায় কি এই ধরনের শস্য উৎপাদন সম্ভব? কি মনে হয়, সমুদ্র কিংবা মোহনা এর উপর কিন্তু কি এই শস্য উৎপাদন সম্ভব? না স্যার, এগুলো চাষবাস করা যাবে না স্যার। কেন করা যাবে না? কারণ স্যার এখানে লবণাক্ত মাটি আছে স্যার, সমুদ্র একদম পৃষ্ঠতলে স্যার একদম লবণের জল। একদম ঠিক বলেছে যে এগুলো নোনা জল, এখানে লবণের মাত্রা অতিরিক্ত বেশি। তাহলে লবণের মাত্রা যেহেতু অতিরিক্ত বেশি, সেহেতু এখানে চাষবাস করা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। এইবারে কি না, মিষ্টি জলে আমরা দেখি যে আমাদের সবারই বাড়ির আশেপাশে পুকুর আছে এবং সেখানে একাধিক গাছ জন্মে আছে, তার মানে জলের ওপর গাছ জন্মাতে পারে, এই ব্যাপারে আমাদের কারোর কোনো কিন্তু সন্দেহ নেই। কিন্তু যেহেতু লবণাক্ত জল, তার জন্য আমরা জানি যে এই ধরনের লবণাক্ত জলে কখনোই কিন্তু যে শস্য আমরা খেয়ে থাকি, খাদ্য শস্য যেগুলোকে আমরা বলি, সেগুলোর উৎপাদন সম্ভব নয়। কিন্তু এই লবণাক্ত জলে এবং এই মোহনা অঞ্চলেও আমরা একাধিক গাছ দেখতে পারি, যে গাছ জন্মেছে, দেখতে পাই কিনা? তার মানে কি, তাদের মধ্যে এমন ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ, অবশ্যই অবশ্যই ম্যানগ্রোভ, অবশ্যই ম্যানগ্রোভ, দে ক্যান সার্ভাইভ আ ভেরি হাই সল্ট কনসেন্ট্রেশন। এদেরকে বলা হয় গিয়ে হচ্ছে হ্যালোফাইল। বাবা সময় শেষ হয়ে যাচ্ছে। এদেরকে বলা হয় গিয়ে হচ্ছে হ্যালোফাইল। হ্যালোফাইল মানে যারা কিন্তু অনেকটা সল্ট কনসেন্ট্রেশন সহ্য করতে সক্ষম। কেন না, এদের মধ্যে জিনগত বৈশিষ্ট্য এমন আছে যে জিনগত বৈশিষ্ট্যের দ্বারা এরা কিন্তু খুব হাই সল্ট কনসেন্ট্রেশন ফেস করতে পারে। তাহলে এখন বিজ্ঞানীরা কি ভাবছে, যে ওই জিনগুলোকে যদি আমরা আমাদের সাধারণ খাদ্যশস্যের মধ্যে ঢুকিয়ে দিই বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ওই জিনগুলোকে যদি আমরা আমাদের সাধারণ খাদ্যশস্যের মধ্যে ঢুকিয়ে দিই বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তখন কিন্তু আমাদের সাধারণ খাদ্যশস্যতেও তখন কিন্তু আমাদের সাধারণ খাদ্যশস্যতেও আমরা দেখতে পাবো গিয়ে হচ্ছে যে সেগুলোও কিন্তু এই ধরনের হাই সল্ট কনসেন্ট্রেশনে বা লবণাক্ত জলে কিন্তু গ্রো করতে পারে। তা এই নিয়ে এখন প্রচুর রিসার্চ চলছে, যে এই যে বললো ম্যানগ্রোভ, এমন গাছ যার মধ্যে এমন জিন আছে যে ওটা খুব লবণাক্ত জলেও কিন্তু খুব সুন্দর ওটা বৃদ্ধি হওয়া সম্ভব, গ্রোথ হওয়া সম্ভব, ভালো উৎপাদন হওয়া সম্ভব। সেই জিনগুলোকে যদি আমি কোনোভাবে ঢুকিয়ে দিতে পারি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে আমাদের সাধারণ যে খাদ্যশস্য আছে, তাহলে সেগুলোরও কিন্তু এই ধরনের গ্রোথ হওয়া সম্ভব, ভালো গ্রোথ হওয়া সম্ভব লবণাক্ত জলে। এবং লবণাক্ত জল তো প্রচুর আছে, মানে কৃষি জমি হয়তো তার একটা সীমা আছে এবং জনসংখ্যা বাড়ছে, আর নতুন করে কৃষি জমি পাওয়া সম্ভব নয়। তো আমরা এই ধরনের টেকনোলজি ব্যবহার করতে পারি আমাদের আর কি এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বা কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, ঠিক আছে। এইবার আমরা একটু চলে আসি, সেটা হচ্ছে যে আরো একটা খুব সুন্দর গল্প, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা মেডিসিন, এই ফিল্ডে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তোমরা যারা ক্লাস করছো, তোমাদের বাড়িতে এরকম কোনো সদস্য আছেন যে ইনসুলিন নেন? প্রথম কথা হচ্ছে যে ইনসুলিন কি এবং কেন নিতে হয়? স্যার অনেক সুগার হয়ে গেলে নিতে হয়। মানে অনেক সুগার হয়ে গেলে মানে ডায়াবেটিস মেলিটাস যদি কারো থাকে হ্যাঁ। তাহলে নিতে হয়। তাহলে এই ইনসুলিন নিতে দেখেছো কাউকে?
কেন বিভাস স্যারকে দেখনি? বিভাস স্যারই তো নেন। আচ্ছা, যেটা ব্যাপার হচ্ছে যে এই প্রথম কথা হচ্ছে যে কেন এই ইনসুলিনটা কি, হোয়াট ইজ দিস ইনসুলিন, এটার নেচার কি? ইট ইজ আ প্রোটিন, তাই তো, প্রোটিন হরমোন, তাই তো, এটা এক ধরনের প্রোটিন হরমোন। ব্যাপারটা হচ্ছে যে আজ থেকে 40 বছর বা 45 বছর আগে তখনও লোকের ডায়াবেটিস হতো, ডায়াবেটিস মেলিটাস সুগার অনেক বেশি ছিল। তখন ইনসুলিন লোকে কিভাবে নিত, কোনো আইডিয়া আছে? সেই সময় কিন্তু ইনসুলিন প্রোডাকশন অন্য কোনোভাবে হতো না। সেই সময় বাছুরের যে অগ্নাশয়, সেই অগ্নাশয়ের থেকে আমরা জানি যে ইনসুলিন প্রোডাকশন অগ্নাশয়ে হয়ে থাকে, প্যানক্রিয়াসে হয়ে থাকে, প্যানক্রিয়াসের বিটা সেলস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স of endocrine pancreas, beta cells of islets of Langerhans of endocrine pancreas, সেখানে কিন্তু তোমার ইনসুলিন প্রোডাকশন হয়ে থাকে। এইবার যখন ইনসুলিন প্রোডাকশন তোমার মধ্যে হচ্ছে না, তখন কি করা যেতে পারে? তখন কোথাও থেকে সেটা পেতে হবে। তো আজ থেকে 40-45 বছর আগে কি করা হতো, যে বাছুরের যে অগ্নাশয় সেখান থেকে আর কি এই ইনসুলিন হরমোনটা নেওয়া, কিন্তু নিয়ে মানুষের মধ্যে ইনজেক্ট করা হতো। কিন্তু এতে কিছু সমস্যা দেখা দেয়। কি সমস্যা কেউ আমাকে বলতে পারবে? কি ধরনের সমস্যা হওয়া সম্ভব এর জন্য? দেখো, হ্যাঁ হ্যাঁ বলো। বাছুরের অগ্নাশয় থেকে স্যার ওটা কিভাবে কিভাবে নেওয়া হতো স্যার ওটা? বাছুরের অগ্নাশয় অবভিয়াসলি বাছুরকে মেরেই নেওয়া হবে, আর তো কোনো উপায় নেই। কারণ হ্যাঁ স্যার বাচ্চা তো মারা যাবে তাহলে। হ্যাঁ, সে তো মারা যাবেই। এবার যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে বাছুরের মধ্যে, মানে একটা গরুর মধ্যে যে ইনসুলিনটা আর মানুষের মধ্যে যে ইনসুলিনটা, সেটা একেবারে সেম নয়, অনেকটা সেম অবশ্যই। মানে ওই রকম যদি সিমিলারিটি হতো তাহলে তো ওই বাদশা বলে শাহরুখ খানের যে সিনেমাটা, ওরকমই হয়ে যেতে পারতো, যে মানুষের চোখ নষ্ট হয়ে গেছে, ব্যাঙের চোখ বসিয়ে দাও, গরুর চোখ বসিয়ে দাও, এরকম। তো ওটা তো সম্ভব নয়। দেয়ার ইজ সামথিং কল্ড আ ক্রস জেনাস ইন্টারাকশন। এইবারে যেটা হচ্ছে যে বাছুরের ইনসুলিনটা মানুষের ইনসুলিনের সঙ্গে অনেকটা সিমিলার, দুটোই ম্যামেল, স্তন্যপায়ী প্রাণী, কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম তো সিমিলার নয়। ফলে কি হচ্ছিল, যে মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন রিয়াকশন দেখা দিচ্ছিল অনেকের মধ্যে। গায়ে ওই ইনসুলিনটা নেওয়ার পরে গায়ে চাকা 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 হয়ে যাচ্ছে, এরকম দাগ 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 দাগ, কিংবা অনেকের খুব জ্বর এসে যাচ্ছে। এগুলোকে বলা হচ্ছে ইমিউন রিয়াকশন। যেহেতু বাছুরের ইনসুলিনটা একটা ফরেন প্রোডাক্ট, সেহেতু মানুষের শরীরে ঢোকালে কিন্তু সেটা সবসময় একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন, যেমনি বাইরের থেকে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকলে আমাদের শরীরে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়, সেমনি একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হচ্ছিল। তাহলে এবার কি করা যেতে পারে? আমরা তো আজ যাই করতে পারি, এবার তো আর মানুষকে মেরে মানুষের প্যানক্রিয়াস বা মানুষের অগ্নাশয় থেকে ইনসুলিন নিয়ে আরেকজন মানুষকে দিতে পারি না। সেটা তো সম্ভব নয় যে একজন সুস্থ মানুষ, তার অগ্নাশয়ে ইনসুলিন তৈরি হচ্ছে, এবার সেই মানুষকে আমি মেরে ফেললাম, নিয়ে তার অগ্নাশয় থেকে ইনসুলিন নিলাম, নিয়ে আরেকজন মানুষকে দিলাম। এটা তো সম্ভব নয়। দিস ইজ নট পসিবল। ওকে, তো হোয়াট ডু উই ডু? এই অবস্থায় কিন্তু যেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে ইনসুলিন তৈরি করা শুরু করা হলো। ওকে, ইনসুলিন তৈরি করা শুরু করা হলো কিভাবে? না, ইনসুলিন প্রোটিনের দুটো চেন আছে। ইনসুলিন প্রোটিনের দুটো পলিপেপটাইড চেন আছে, একটা হচ্ছে এ চেন, একটা হচ্ছে বি চেন। এই এ চেন এবং বি চেন, এই দুটোকে ইকোলাই এর মধ্যে ট্রান্সফার করা হলো আলাদা আলাদা করে। একটি বাহক ব্যবহার করা হলো এবং সেই বাহকের সাহায্যে এ চেনকে একটি ইকোলাইতে ঢোকানো হলো, বি চেনকে একটি ইকোলাইতে ঢোকানো হলো। এবং আলটিমেটলি সেই ইকোলাই ব্যাকটেরিয়াটা কি করলো, যার মধ্যে এ চেনকে ঢোকানো হয়েছে একটি বাহকের সাহায্যে, সেটা
এ পেপটাইডটা তৈরি করলো, যার মধ্যে বি চেন অফ ইনসুলিনকে ঢোকানো হয়েছে একটি বাহকের সাহায্যে, সেটা বি চেন অফ ইনসুলিন তৈরি করলো সেই ইকোলাইটা। তারপরে এ চেন আর বি চেনকে আমরা আলাদাভাবে পিউরিফাই করে সেই দুটোকে বাইরে জুড়ে দেওয়া হলো, এবং জুড়ে দেওয়ার পরে কি হলো, সেইটা কিন্তু একটা রিকম্বিনেন্ট ইনসুলিন মলিকিউল তৈরি করলো। এইবারে যেহেতু যে এ চেনের জিনটা এবং বি চেনের জিনটা এটা আমরা মানুষের থেকে নিয়ে ঢুকিয়েছিলাম, যেহেতু এ চেনের জিনটা এবং বি চেনের জিনটা আমরা মানুষের থেকে নিয়ে বাহকের সাহায্যে ইকোলাইতে ঢুকিয়েছিলাম, এবং এ চেনের পলিপেপটাইড এবং বি চেনের পলিপেপটাইড দুটোকে আলাদাভাবে পিউরিফাই করলাম এবং জুড়ে দিলাম, দিয়ে এবি চেন তৈরি হলো অফ দা অ্যাক্টিভ ইনসুলিন মলিকিউল। ফলে সেই ইনসুলিন মলিকিউলটা কিন্তু পুরোপুরি মানুষের যে ইনসুলিন তৈরি হয় নর্মালি, সেই ইনসুলিন মলিকিউলই তৈরি হলো। এইবারে এটাকে তুমি ভায়ালে করে বিক্রি করো, ঠান্ডায় রাখো, কারণ একটা প্রোটিন তো এটাকে রুম টেম্পারেচারে রাখলে এটা ডিনেচার করে যাবে। ফ্রিজে রাখো এবং মানুষকে ইনজেক্ট করো, মানুষের উপর কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। কেন না? জিনগুলো যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো তো মানুষের থেকে নেওয়া হয়েছিল। ফলে এ পলিপেপটাইড বি পলিপেপটাইড দুটোই যেটা তৈরি হয়েছে, both of them resembles the polypeptides of human insulin in sequence. Now these two are mixed and formed as a new insulin molecule, active insulin molecule, which is injected inside the diabetic patient and which controls the diabetes. তা এখন 1 মিনিটেরও কম আছে, আজকে আমি এখানে শেষ করলাম। নেক্সট দিন আমরা এই নিয়ে আরো এগোবো, অনেক মজার মজার গল্প। যেটা হচ্ছে নেক্সট ক্লাসে, এই দুটো ক্লাস তোমরা মন দিয়ে শোনো। কারুর যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে নেক্সট ক্লাসে আগে আমরা সেগুলো ক্লিয়ার করব, করে তারপরে আরো অনেক মজার মজার গল্প শুনবো রিলেটেড টু দিস রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ওকে, উই এন্ড নাও।